নমস্কার বন্ধু, আমি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। আজ এজের যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী যারা বহুদিন আগে অবসর নিয়েছে, এরকম বেশ কিছু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আমাদের কাছে ফোন করে জিজ্ঞাসা করেছেন কয়েকটি প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্যই আজকে একটা ছোট্ট ভিডিওতে আমি সেই বার্তা দিতে বসেছি। দেখুন, অনেকে আছে 2001 সালে রিটায়ার করেছে, আমাদের কাছে প্রশ্ন করেছে, এবং 2004-এও আছে, 2010-এও আছে। বিভিন্ন ধরনের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আছে যারা 85, 90 এরকম এজেড হয়ে গেছে। স্বাভাবিকভাবে মামলাটা প্রায় 90% এগিয়ে 10%-এর জন্য আটকে আছে। সব থেকে উদ্বিগ্ন হচ্ছে যাদের বয়সটা অনেকটাই হয়ে গেছে। তাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিতেই আমি এখানে এসেছি। প্রথমত তারা প্রশ্ন করেছে যে মামলাটি জুলাই মাসের কবে উঠছে। এই বার্তাটুকু অনেকে জানে না, সেটা আমাদের জানিয়ে দেওয়া কর্তব্য যে 15ই জুলাই 2024 তারিখে সুপ্রিম কোর্টে মামলাটা উঠতে চলেছে। আবার অনেকের প্রশ্ন, মামলাটা ওই দিন উঠবে তো, হবে তো? দেখুন, মামলাটা যে উঠবে সেটা 100% নিশ্চিত হয়েছি। গতকাল সুপ্রিম কোর্টের যে সার্বিকভাবে যে কটা বেঞ্চ আছে, মোট যে মামলা, সেই মামলার একটা লিস্ট বেরিয়েছে। সেই লিস্টে আমাদের 174 নম্বরে মামলাটি আছে, অর্থাৎ মামলাটি অবশ্যই উঠবে। এখন হবে কিনা, দেখুন, আমরা 100% নিশ্চিত না। আপনাদের মতোই আমরা বলতে পারি যে উঠবে কি উঠবে না, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে মহামান্য সর্বোচ্চ আদালতের উপরে। আমরা কজ লিস্টটা লক্ষ্য করব। এখন সুপ্রিম কোর্ট বন্ধ আছে। আগামী 7ই জুলাই সুপ্রিম কোর্ট খুলবে। 7 তারিখ বা 8 তারিখ নাগাদ আমরা কজ লিস্টটা পাবো। সেই লিস্টে কত নম্বর আছে সেটা একটা দেখার বিষয় অবশ্যই আছে। তবে যত নম্বরই থাকুক না কেন, আমরা ওই দিন উপস্থিত থাকব মহামান্য সর্বোচ্চ আদালতের কাছে। আমরা বহুবার বার্তা দিয়েছি, আবারও বার্তা দিচ্ছি যে 12 বার মামলাটা ওঠার পরে আগামী 15 তারিখ 13 বার মামলাটা উঠতে চলেছে, যাতে শোনা হয়। এবার অনেকে প্রশ্ন যে মলয়বাবু, আমি তো সেই 1 সালে রিটায়ার করেছি, আমি তো 2000 সালে রিটায়ার করেছি, আমরা কি পাবো? দেখুন, এটা কিন্তু আমরা বারবার বলেছি যে আপনারা যত আগেই রিটায়ার করুন না কেন, আপনারা 100% নিশ্চিত যে এই মামলার অংশীদার আপনারাও। আমি আবারও একটা উদাহরণ তুলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ধরুন আপনি 4র্থ বেতন কমিশন শেষ হতে হতেই আপনি অবসর নিয়েছেন, পেনশন পাচ্ছেন। পেনশন পেতে 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 5ম বেতন কমিশনের পেনশন ফিক্সেশন হয়েছে, তারপরেও পাচ্ছেন। এবার আমাদের মামলাটা যেহেতু 5ম বেতন কমিশন অনুসারে, 5ম বেতন কমিশনের যে মোট 20 কিস্তি দিয়ে, সেটা আমরা আমাদের একদম সম্পূর্ণ হয়েছে 1/1/19-এ। সেটা সকলেই জানেন যে 25% মহার্ঘ ভাতা দিয়ে 125% করে তারপরে 6ষ্ঠ বেতন কমিশনের পে ফিক্সেশন বা পেনশন ফিক্সেশন হয়েছে। এবার আমরা যে রোপা অনুসারে, আইন অনুসারে আমরা 5ম বেতন কমিশনের যে প্রথম 4 কিস্তি 12-র পরবর্তী আরো 4%, এই যে 12 আর 4-এ 16% মহার্ঘ ভাতা বাদ দিয়ে, কারণে এটা রোপা অনুসারে নির্দিষ্ট নিয়ম মতো বাম সরকার দিয়েছিল বলে সেটা আমরা ক্লেম করিনি। ক্লেম করলেও আমরা পেতাম না, কারণ এটা অর্ডার অনুযায়ী, রোপা অনুযায়ী দিয়েছে। কিন্তু পরবর্তীকালে যে নির্দেশ ছিল
মানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সে অর্থাৎ কেন্দ্রীয় নিয়মে পরবর্তীকালে ডিএ দেবে, সেটা দেয়নি। কিন্তু ডিএটা দিয়েছে সেটা ব্যাকলগ অনুযায়ী অর্থাৎ বকেয়া অনুযায়ী। এবার আপনাদের যে পেনশনটা 1/7/2009 এখানে যে বেসিক পেনশনটা ছিল 1/7/2009 এখানে যে বেসিক পেনশনটা ছিল সেই পেনশনটা থেকে হিসাব করবেন। আমরা এর আগে পুঙ্খানুপুঙ্খ বলে দিয়েছি। আমরা আবারও কয়েকদিনের মধ্যে যে ডিএ মামলা শোনার আগে আমি চেষ্টা করব যে সম্পূর্ণভাবে আবারও একবার আপনাদের উদ্দেশ্যে সেটা পরিষ্কারভাবে ভিডিওর মাধ্যমে দিয়ে যাব। তাহলে পরে আপনারা দিয়ে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবার বলছি যে 1/7/2009 যে 6% ডিএ হয়েছিল সেটা তো আমরা 1/7/2009 পাওয়ার কথা, কিন্তু আমরা পেলাম না। আমরা পেলাম কবে? 1/12/2009। তাহলে এই 1/12/2009 যখন আমরা এই 6% ডিএ পেলাম, স্বাভাবিকভাবে আমরা 5 মাস পাইনি। এই 5 মাস হিসাবে আসবে। তারপরেরটা ধরুন যে ডিএটা সেটা ছিল 5%, সেটা 9 মাস। একদম পরিষ্কার হিসাবে যে 1 মানে জানুয়ারি এবং জুলাই এই যে আপনার পেনশনের যে বেসিকটা সেই হিসাবে করবেন, এবং তার যে মানে আপনার ওই বকেয়া যে পার্সেন্টেজ ডিএর পার্সেন্টেজ অনুযায়ী ব্যাকলগ হিসাব করে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে, মহামান্য হাইকোর্টে এবং মহামান্য ট্রাইব্যুনালে প্রত্যেকটা জায়গায় এগুলো কত শতাংশ ডিএ বাকি, মোট কত শতাংশ ডিএ সরকারি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দিতে হবে তা বিস্তারিত দেওয়া আছে। অর্থাৎ মামলাটা যদি সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্টে চলে আসে তখন সেগুলো পরিষ্কারভাবে হিসাব করে অবসরপ্রাপ্ত কর্মচারী যারা অ্যাক্টিং বর্তমানে আছে সে সকল কর্মচারীদের ডিএ অবশ্যই দিতে হবে। এবার ওই যে বললাম 1/7/2009 6% ডিএ সেটা 5 মাস, এবং লাস্ট যে ডিএটা সেটাও ছিল 6%, সেটা দিয়েছে 1/1/19। এই যে 1/1/19 এটা দেওয়ার কথা ছিল 1/1/16-তে, কারণ 1/1/16 তো 125% হয়েছে। সেই যে 6% নিয়ে গিয়ে দিয়েছে 1/1/19-এ, অর্থাৎ সেটা 36 মাস। এই যে 36 মাসের বকেয়া পাবেন, এইভাবে ক্যালকুলেশন করে ডিএটা নির্ধারিত হবে। তাই আপনাদের এই বিস্তারিত তথ্য জানালাম, এবং আপনাদের আরও বলি আপনারা আরেকটু ধৈর্য ধরুন। আমি জানি আপনাদের মুখে যখন বার্তা শুনতে পারি সত্যি বেদনাদায়ক যে একদম প্রায় যে অন্তিম লগ্নে চলে এসে আপনারা এই যে ডিএর সুবিধাটা যদি না পান আমাদের খুবই দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই আমরা আশা করছি যে আগামী 15ই জুলাই মহামান্য সর্বোচ্চ আদালত ডিএ মামলাটা শুনবে, এবং সেই পরিপ্রেক্ষিত যা আইনত সিদ্ধান্ত নেবে সেটা আমরা মাথা পেতে নেব। সেই বার্তা আমরা আগেও বলেছি, আমরা এখনই তো বলতে পারি না, কারণ মামলাটা যেহেতু সুপ্রিম কোর্টে আছে, সর্বোচ্চ আদালত বিচার করে সেটা হাইকোর্টে পাঠাবে। অর্থাৎ যেহেতু রায়টা এসছে হাইকোর্টে, মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন সে 3 মাসের মধ্যে ডিএ দেওয়ার কথা বলেছিল, সেটাও সকলে জানেন। 3 মাস অতিক্রান্ত হয়ে ডিএ না দিয়ে এসএলপি দায়ের করে। স্বাভাবিকভাবে ভগবানের কৃপায় যদি মামলাটা রিলিজ হয়ে চলে আসে হাইকোর্টে, এইটুকু বিশ্বাস যে আবার ওই যে বেঞ্চে উঠলে পরে মহামান্য বিচারপতি হরিশ ট্যান্ডন মহাশয়ের বেঞ্চে উঠলে পরে তিনি ম্যাক্সিমাম 3 মাস সময় দেবে সরকারকে। কারণ যেহেতু তিনি নিজে 3 মাস দিয়েছিলেন, কিন্তু এরপরে সুপ্রিম কোর্ট মামলাটা রিলিজ করলে তিনি 3 মাসের বেশি কিছুতেই সময় দেবে না বলে আমরা মনে করছি। সেটা 2 মাস হতে পারে, 1 মাস হতে পারে, এমনকি 15 দিনের মধ্যেও সরকারকে নির্দেশ দিতে পারে যে নোটিফিকেশন বের করে
যাতে সরকারি কর্মচারীদের 1 মাস বা 2 মাস বা 3 মাসের মধ্যে ডিএটা দিয়ে দেওয়া হোক। এটা আমাদের আশা। দেখুন কি হবে আমরা বলতে পারছি না, আপনারাও বলতে পারছেন না, কিন্তু সাধারণ কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝবে। অনেকে হয়তো টিকা টিপ্পনি কাটে, সেগুলো আমরা ধর্তব্যের মধ্যেই ধরি না, কারণ আমরা জানি যে এই মামলা একটা ঐতিহাসিক মামলা। এই মামলা আজ আমরা আছি, আগামীকাল আমরা থাকবো না। আমাদের যে প্রজন্ম সেটা বছরে 2 কিস্তি করে ডিএ পাবে, সেটাই এই আন্দোলনের ডিএ আন্দোলনের সুফল বলে আমরা মনে করি। এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মনে রাখবেন 16 সালের ডিসেম্বর মাসে প্রথম যে আমরা মেনশন হিয়ারিং করে এবং ফেব্রুয়ারি মাসের 16 তারিখে মূল মামলা উঠেছিল এবং আমাদের বিপক্ষে গিয়েছিল, তার পরবর্তীত ইতিহাস এটা আপনারা সকলেই জানেন। অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ 2016 সাল থেকে আজ পর্যন্ত ডিএ মামলা লড়ে যাচ্ছে এবং আপনাদের সহযোগিতায়। এটা না বললে ভুল হবে। ভালো থাকুন এবং ডিএ মামলার সুফল আপনারা পান, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।